খুলনার লবণচড়ায় 2 ঘন্টার ব্যবধানে গুলিবিদ্ধ 2 যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক। কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। তার আব্বুর সঙ্গে ছিল, বাঁচানোর জন্য অনেক প্রচেষ্টা করেছে, কিন্তু সে পারেনি। কোনো নিরাপত্তা নেই এবং কোনো জানের কোনো নিরাপত্তা নেই। এই অঞ্চলের মানুষ সবাই আমরা আতঙ্ক এখন তো গ্যাস সংকটে ভোগান্তি বাড়ছেই। চাপ কম থাকায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। সিএনজি পাম্পে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা। 3 ঘন্টা 40 মিনিট হয়েছে প্রায় আইছিলেন, এখনো গ্যাস কিনতে পারতেছি না। আজকে প্রায় 10-15 দিন ধরে এরকম চলতেছে। আমাদের আরো কষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে আবার গ্যাস নিয়ে যায়, আবার ডিউটি করতে হবে। অনেক সময় ডিউটি শেষ করলে রাতের পুরো রাতভর চলে যায়। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার সাজু ও রেবাতির বাড়িতে শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আবেদন। কুড়িগ্রামের সরকারি চাল সংগ্রহে অনিয়ম। বন্ধ মিল কাগজে কলমে সচল দেখিয়ে চাতাল থেকে সরবরাহ করা হয় নিম্নমানের চাল। এই অবস্থা পড়িয়েছে 3-4 বছর থেকে, কোনো কাজ নেই, এমনি পড়িয়েছে। 21 টনের 10 টন কিনে দিছি, 10 আর 11 টন বানিয়ে দিছি। সবাই করে এইরকম। সারা চায় না, আমরা দেই আর কি, খুশি করি। হয়তো দেখা যায় টনে 100-150 টাকা এরকম দেই আর কি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। খুলনা নগরীর লবণচড়া এলাকায় 2 ঘন্টার ব্যবধানে গুলিবিদ্ধ 2 যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। বুধবার সন্ধ্যায় লবণচড়ায় 80 বিঘা এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম। এর ঘণ্টাখানেক পরেই ঘটনাস্থলের 300 গজ দূরে গুলিবিদ্ধ অবস্থায় নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মঞ্জুরুল তার বাবার সাথে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। নাজমুলও ছিলেন দিনমজুর। স্থানীয়দের কেউ কেউ বলছেন, বুধবার ক্যারাম খেলাকে কেন্দ্র করে গ্রামের কয়েকজনের মধ্যে বিবাদ দেখা যায়, আর এর জেরে ঘটতে পারে এই হত্যাকাণ্ড। পুলিশ জানিয়েছে কারণ অনুসন্ধান এবং জড়িতদের ধরতে কাজ চলমান। আমরা যখন দুটো গুলির শব্দ পাই, তখন ওদিক থেকে এক মহিলা এসে বলতেছে যে আপনাকে এদিকে দৌড়ে এসে জানি কেনা। ওর কোনো ঝামেলা নেই আমার বাবা তো ওরা ইচ্ছা করে মারিছে। আমার বাবার আসছিল সেই সময় ওরা ইচ্ছা করে মারিছে আমার বাবারে। এই অঞ্চলের মানুষ সবাই আমরা আতঙ্ক এখন তো সেই পালি নিরাপদ নেই। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, যেটা জানছিলাম, আসলে ক্যারাম খেলাকে কেন্দ্র করে এক ধরনের গন্ডগোলের ধারণা করা হচ্ছে। পুলিশ কি জানতে পারলো? এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে কিনা? অনেক আপনাকে বলে রাখি, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি খুলনা মহানগরীর লবণচর এলাকার 80 বিঘা নামক জায়গা। মূলত এটি বটিয়াঘাটা উপজেলার অংশ, জলমা ইউনিয়ন, কিন্তু মেট্রোপলিটনের থানা হিসাবে এটি গণ্য করা হয়। আমাদের যে পিছনের রাস্তাটি দেখতে পাচ্ছেন, এক ভদ্র মহিলা যে রাস্তা দিয়ে আসছেন, এই রাস্তা দিয়ে মঞ্জুরুল ছানাকে তাড়িয়ে নিয়ে 10 থেকে 15 জন দুর্বৃত্ত, তারা ঠিক এই যে দোকানগুলোর পাশ দিয়ে আমরা এখন দেখাচ্ছি, সেই পাশ দিয়ে তাকে তাড়িয়ে এ পর্যন্ত নিয়ে আসছিল। সে এখানে এসে যারা বসেছিল তাদেরকে বলার চেষ্টা করেছিল যে কয়েকজন মানুষ আমাকে মারবে, আমাকে তাড়াচ্ছে। এমন একটা পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই তারা ঠিক এর সামনে দিয়ে খানিকটা এগিয়ে দৌড়ে এসে যে পর্যন্ত যেতে পেরেছে, ঠিক এই জায়গাটা এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা মঞ্জুরুল ছানা আসার পর তাকে এখানেই এলোপাতাড়িভাবে কুপায় এবং 2 রাউন্ড গুলি করে এক ধরনের তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই কিন্তু দুর্বৃত্তরা এখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাই শেষ নয়, এর ঠিক 2 ঘন্টা পরে এই রাস্তা ধরে শুধুমাত্র
মাত্র 300 গজ দূরে যে বাড়িটি, অর্থাৎ যে মোটরসাইকেলের পিছনে যে বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়ির পিছনে আরেকটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে সেই মরদেহটি উদ্ধার করে। সেই মরদেহটি নাজমুল হাসান, তিনি মনির শেখের পুত্র এবং নগরীর টুটপাড়া অঞ্চলে তার বাড়ি। তবে কোন হত্যাকাণ্ডটি আগে ঘটেছে এটি পুলিশ এখনো পর্যন্ত নিশ্চিত নয়। আগে কি নাজমুল হাসানকে মেরেছিল, তারপর কি মঞ্জুরুলকে মেরেছিল, নাকি এইটার পর ওইটা মেরেছিল, এটি পুলিশ নিশ্চিত নয়। এবং কি কারণে এটি হয়েছে সেটিও প্রকৃত কারণ তারা অনুসন্ধান করতে পারেনি। পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছে তাদের বিভিন্ন টিম কাজ করছে, চেষ্টা করছে এই কারণ উদ্ঘাটনের জন্য। তবে এই অঞ্চল একেবারে শুনশান, নীরবতা দেখতে পাচ্ছেন, কোনো জনমানব নেই। পাশে যে বাজারটি, সেই বাজারের বেশি সংখ্যক দোকানও বন্ধ রয়েছে। আর পরিবারের সদস্য যারা বলেছে, পুলিশের কাছে দাবি জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে, এটি কিন্তু পরিবারের সদস্যরা প্রত্যাশা করেছে প্রশাসনের কাছে। অনেক প্রবীর, আপনাকে ধন্যবাদ। রাজধানী সহ আশেপাশের জেলা ও চট্টগ্রামে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট আর চরম ভোগান্তিতে গ্রাহকরা। ঘোড়াশাল পলাশ সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেয়ায় নরসিংদীতে সোমবার দুপুর থেকে আবাসিক ও বাণিজ্যিক এলাকায় সংযোগের সরবরাহ বন্ধ রয়েছে। আর অচল হয়ে পড়েছে শত শত শিল্প কারখানা। গ্যাস সরবরাহ বন্ধ রাখায় আবাসিক গ্রাহকদের ভরসা সিলিন্ডার কিংবা মাটির চুলা। বাড়তি খরচ সামাল দিতে অনেকেই হিমশিমের খাচ্ছে। আর নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার শিল্পাঞ্চলেও গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এদের নির্দিষ্ট সময়ে শিপমেন্ট নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। এদিকে চট্টগ্রামের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কমে যাওয়ায় বন্ধ রয়েছে নগরীর বেশিরভাগ ফিলিং স্টেশন। ভোগান্তিতে আবাসিক গ্রাহকরাও। 3 ঘন্টা 40 মিনিট হয়েছে প্রায় আইছিলেন, এখনো গ্যাস নিতে পারতেছি না। আজকে প্রায় 10-15 দিন ধরে এরকম চলতেছে। আমাদের আরো কষ্ট হয়ে যাচ্ছে। এই সকাল 8টা বাজে আসছে, আজ পর্যন্ত গ্যাস নিতে পারেনি। এখান থেকে আবার গ্যাস নিয়ে যায়, আবার ডিউটি করতে হবে। অনেক সময় ডিউটি শেষ করলে রাতের পুরো রাতভর চলে যায়। এ বিষয়ে আরও জানতে আমরা নারায়ণগঞ্জ এবং নরসিংদী থেকে আমাদের সহকর্মীদেরকে যুক্ত করে দিব। তবে শুরুতেই নারায়ণগঞ্জে যেতে চাই, সেখানে আছেন আমির হোসেন স্মিথ। ফিলিং স্টেশনগুলোর চিত্র তথ্যগুলো আপনার মাধ্যমে জানতে চাই, এবং গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষ কি বলছে। অনেক যে নারায়ণগঞ্জের যে গ্যাসের যে চাহিদা, সে অনুযায়ী কিন্তু গ্যাস পাচ্ছে না। আমি এখন একটি সিএনজি স্টেশন, সেখানে এসে যা দেখলাম যে একেবারেই কিন্তু গ্যাস না পাওয়ার, গ্যাসের প্রেসার না থাকার কারণে কিন্তু এখানে গ্যাস দেওয়া ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানকার যারা শ্রমিকরা আছেন, যারা গাড়ির চালকরা আছেন, বন্ধ করে দেওয়া সময় ধরে অপেক্ষা করছেন। এখন শত শত শ্রমিক এখানে কিন্তু অপেক্ষা করছেন। বিশেষ করে এই যে গাড়ির যে লাইন, সেই লাইন কিন্তু রাস্তা অব্দি, অনেক জায়গা পর্যন্ত দূর অব্দি চলে গিয়েছে। তারা বলছেন যে তারা সকালের বেলা প্রথম দিকে কিছুটা গ্যাস পেলেও এখন কিন্তু একেবারেই গ্যাসের প্রেসার না থাকার কারণে তারা বন্ধ রেখেছেন, গ্যাস দেওয়া বন্ধ রেখেছেন। এবং এই তীব্র গরমের মধ্যে এই শ্রমিকরা, যারা বাস চালক আছেন, প্রাইভেট কার, সিএনজি চালক, তারা কিন্তু অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। একজন আমাকে বললেন যে সকাল 10:30 থেকে এখন পর্যন্ত তিনি অপেক্ষায় আছেন। কেউ কেউ বলছেন যে সকাল 7টার দিকে এসেছেন, কেউ 8টার দিকে এসেছেন। এরকম ভাবে কিন্তু তারা একটি গ্যাসের জন্য তারা অপেক্ষা করছেন। এভাবে যদি গ্যাস নেওয়ার জন্য তাদেরকে দিনের বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হয়, তাহলে তাদের যে স্বল্প দূরত্বে বা দূরত্বে যে ট্রিপ নিয়ে যাবেন বা প্যাসেঞ্জার যাত্রী নিয়ে যাবেন, সেই অবস্থার মধ্যেও তারা নেই। সবকিছু মিলিয়ে এখানে একটা দুর্বিষহ অবস্থা গ্যাসের কারণে সৃষ্টি হয়েছে। তারা বলছেন যে সরকারের কাছে তারা অনুরোধ জানিয়েছেন, যদি গ্যাসের দাম বৃদ্ধি করতে হয় সেটি করেও যেন যদি গ্যাসের সমস্যা সমাধান করা হয় সেটি করা হোক। কারণ তারা বলছেন যে দীর্ঘ সময় বসে থেকে এইভাবে যেভাবে সময় ঘন্টা তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইভাবে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একদিকে যাত্রী বহন করতে পারছেন না, অপরদিকে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। অপরদিকে শিল্প কলকারখানাগুলোতেও কিন্তু গ্যাসের প্রেসার আজকে খুব নেই বললেই চলে, যে কারণে কিন্তু উৎপাদন অনেকটা ব্যাহত হচ্ছে। শিল্প মালিকরা বলছেন যে ফেব্রিক্স, অর্থাৎ ডাইং থেকে যদি ফেব্রিক্স পাচ্ছেন না, যে কারণে শিল্প কলকারখানার উৎপাদন অনেকটা ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেছেন। স্মিথ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবার একটু নরসিংদীতে দেখাতে চাই, সেখানে আয়ুব খান সরকার আছেন আমাদের সঙ্গে। আয়ুব, নরসিংদীতে আবাসিক এবং বাণিজ্যিক সংযোগে গ্যাস সরবরাহ বন্ধ। আমি একটু জানতে চাই, মাটির চুলাতেও রান্না হচ্ছে জানছিলাম, কি অবস্থা সেখানে? অনেক আসলে এই চিত্রটা কিন্তু গত 5 দিনের যে আসলে এখন গ্যাস সরবরাহ
বন্ধ থাকায় বাসাবাড়িতে কিন্তু মাটির চুলোতে তারা রান্না করতে বাধ্য হচ্ছেন। আর পাশাপাশি অনেক আসলে শিল্প পর্যায়ের হিসাব যদি আমরা একটু করতে চাই তাহলে সেক্ষেত্রে বলতে হচ্ছে যে আসলে কাপড় উৎপাদনের প্রাণ হচ্ছে কিন্তু গ্যাস চালিত বয়লার ও এই বয়লার কারখানাগুলো। নরসিংদীতে প্রায় 3 শতাধিকের উপরে কিন্তু বয়লার কারখানা রয়েছে। তো অনেক আপনাকে একটু যদি আমি দেখাতে চাই যে আমি রয়েছি একটি শিল্প কারখানায়, যেটি আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে গ্যাস চালিত বয়লার এটি পুরোপুরি আসলে বন্ধ রয়েছে। আজকে টানা 5 দিন ধরে কিন্তু এখানে গ্যাসের চাপ নেই, যার কারণে এই কারখানাটি কিন্তু টোটালি বন্ধ রয়েছে। আর পাশাপাশি হচ্ছে এখানকার কারখানার কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে আসলে তাদের যে শ্রমিক 1.5 শতাধিকের উপরে শ্রমিক এখানে কাজ করে, তারা আসলে এখন এই সংকট মোকাবেলা করতে তারা প্রায় 1/2 শ্রমিককে তারা ছাঁটাই করেছেন, কারণ তারা অনিশ্চয়তার মধ্যে ভুগছেন। অনেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে এই যারা এই টেক্সটাইল মিলের যারা মালিক রয়েছেন তারা যে সুতা আসলে তারা এখানে দিয়ে যান যে এটাকে সাইজিং ও ডাইং করার জন্য। তো এই সুতাগুলো দেখতে পাচ্ছেন যে তারা জানিয়েছেন মালিকরা যে আসলে এই সংকটের কারণে কিন্তু সুতার দামও বেড়ে গেছে, তো যার ফলে আসলে এই শিল্প ধ্বংসের পথে অনেকটা। আর পাশাপাশি হচ্ছে আসলে এই সিএনজি স্টেশন সহ বাসাবাড়ি সহ দুর্ভোগ পোয়াচ্ছে মানুষ, আর অন্যদিকে শ্রমিকরাও কিন্তু অসহায় হয়ে পড়েছে। অনেক আয়ব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। কলকাতার অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির মধ্যে 2 জন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা হলেন আলিমুজ্জামান সাজু ও রেবাতি সরকার। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে। স্বজনরা জানান 5-6 দিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন সাজু। আজ তার দেশে ফেরার কথা ছিল। তিনি পেশায় মাছের ঘের ব্যবসায়ী। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চান সাজুর পরিবারের সদস্যরা। আর অন্যদিকে রেবাতি সরকারও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন বলে জানান পরিবারের সদস্যরা। ওনার লাশের ছবিও দেখেছি, কিন্তু উনি মারা যাওয়ার পরে আমাদের গ্রামের মানুষ অধিকাংশ মানুষ ভেঙে পড়েছে। খুবই একজন ভালো মানুষ। আমি সরকারের কাছে আকুল আবেদন করি আমার ভাইয়ের লাশটার জন্য তাড়াতাড়ি পাই। কাল 9টার সময় আমার কাছে গেছে, বুঝছে কাকিমা আমি ইন্ডিয়ায় চলেছি, ল্যাপটপটা রেখে দাও। আচ্ছা তুমি কবে ফেরবা? তো বলছে আমি 3 মাস পরে ফেরবো। আমি প্রথম জানিয়েছি আমার এক বন্ধুর মাধ্যমে, যে সে বলছে তোর বৌদি মারা গেছে। তারপরে বিশ্বাস করিনি আমি, তখন আমি ফোন দিয়েছি আমার ভাইপোর কাছে, মানে দাদা ছেলির কাছে, তারা ইন্ডিয়া। তো ও তখন বলতেছে হ্যাঁ মা মারা গেছে। এই বিষয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, নিহতদের স্বজনরা কি বলছেন? মরদেহ কখন নাগাদ দেশে আসতে পারে? সরকারি সহায়তা তারা চেয়েছেন কিনা জানতে চাই আপনার মাধ্যমে। অনেক মরদেহ কখন নাগাদ ফিরবে সেটি কিন্তু এই পরিবারের যে 2 পরিবার তারা কিন্তু কেউই বলতে পারছেন না। তারা তাদের যে স্বজন বা নিকটাত্মীয় তারা কিন্তু যে মরদেহ যেখানে রয়েছে ঠিক সেখানে রয়েছে। পরিবারটি আমি রয়েছে এখন যে আলিমুজ্জামান সাজু সেই তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে একজন কিন্তু নিকটাত্মীয় সেই যে তাদের যে মরদেহটি যেখানে রয়েছে যে হাসপাতালটিতে সেখানে অবস্থান করছেন, এবং সেইখান থেকে বলা হয়েছে যে আইনি যে প্রক্রিয়া রয়েছে ময়নাতদন্ত শেষে মরদেহটি বাংলাদেশ যে হাই কমিশন রয়েছে সেখানে কিন্তু হস্তান্তর করা হবে, এবং সেখান থেকেই কিন্তু মরদেহটি এই যে পরিবার বা কিভাবে তাদের কাছে নিতে পারবেন সেই ব্যাপারটিও কিন্তু এখনো তারা বলতে পারছেন না। এবং যে সরকারি যে সহায়তা ব্যাপারে কিন্তু তারা বারবারই বলছেন যে মরদেহটি যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়, সেটির ব্যাপারে তারা সরকারের যে হস্তক্ষেপ বা সহযোগিতা সেটি তারা চেয়েছেন। পাশাপাশি যে আরেকজন যে যিনি মারা গিয়েছেন একজন নারী, তিনিও কিন্তু একই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন, এবং তার 2 সন্তান তারাও ভারতে ছিলেন। স্বামী শ্বশুর শাশুড়ি তারাও কিন্তু ভারতে, স্বামী একটি ইটভাটায় কাজ করেন বলে আমরা সেখানে গিয়ে জানতে পেরেছি। তো এখন পর্যন্ত মরদেহের কখন নাগাদ পৌঁছাবে সেই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট এখনো আমরা জানতে পারিনি। অনেক আকরাম, মর্মান্তিক এই দুর্ঘটনার খবর সেখানকার পরিস্থিতি জানছিলাম আপনার। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।
বাস্তবে চালকল বন্ধ, কিন্তু কাগজে কলমে সচল, এবং সেই সব চালকল থেকে সরকারি গুদামে চালও সরবরাহ করা হচ্ছে। সিন্ডিকেটের এমন কারসাজি দেখা মিলবে কুড়িগ্রামে। সরকারি নিয়ম উপেক্ষা করে খোলা বাজার থেকে কেনা নিম্নমানের চাল পাঠানো হয় গুদামে, আর কর্মকর্তারা যেন এই বিষয়ে কিছুই বলেন না, আর সেজন্য তাদের নিয়মিত ঘুষও দেন চাতাল মালিকরা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মেসার্স আজাদ চালকল দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। জেলা জুড়ে এমন চালকল অসংখ্য। তালাবদ্ধ, পরিত্যক্ত এবং যন্ত্রপাতি নেই এমন চালকল কাগজে কলমে সচল। সরকারি চাল সংগ্রহ কার্যক্রমে এসব চাতাল থেকে নিয়মিত চাল সরবরাহ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বন্ধ চাতাল নিয়ে সক্রিয় একাধিক সিন্ডিকেট। নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই খোলা বাজার থেকে নিম্নমানের চাল কিনে সরবরাহ করছেন সরকারি খাদ্য গুদামে। চকচকা জিনিস কিনতে হবে। এই মূলত এই কারণেই হাইস্কিং মিল শুধু আমার বলি না, গোটা বাংলাদেশের একই অবস্থা, বন্ধর পথে। এলে সব ভাঙি চুরি গেছে, এখন এই অবস্থা পড়িয়েছে 3-4 বছর থেকে, কোনো কাজ নেই, এমনি পড়িয়েছে। কিছু সরঞ্জাম নাই আপাতত, সেগুলো হচ্ছে যে কিছুদিন আগে ঝড়ের কারণে ওগুলো বিচ্ছিন্ন হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এই অনিয়মে জড়িত চাতাল মালিকরাও বলছেন, নিজেরা ধান কিনে চাল প্রস্তুত করে গুদামে দিলে লাভ কম হয়, তাই বাহির থেকে কিনে সরবরাহ করছেন। এতে মুনাফা হচ্ছে বেশি, আর নিম্নমানের চাল যেন অনায়াসে গুদামে নেয়, সেই জন্য খাদ্য গুদামের শ্রমিক কর্মকর্তাদের দেয়া হয় ঘুষ। অফিসে লেবার 150 টাকা নেয়, আর হচ্ছে সারা চায় না, আমরা দেই আর কি, খুশি করি, হয়তো দেখা যায় টনে 100-150 টাকা এরকম দেই আর কি। 21 টনে 10 টন কিনে দিছি, 10 আর 11 টন বানিয়ে দিছি। এটা কি নিয়ম আছে? সবাই করে এইরকম। এসব বিষয়ে খাদ্য গুদামের এই কর্মকর্তা জানান, চাল সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন খোদ উপজেলা খাদ্য কর্মকর্তা, আর জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন কোনো চাতালই নাকি বন্ধ নেই। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে করা হয়, ওখান থেকে পরিদর্শন করা হয় এবং মিল পরিদর্শন ওখান থেকে করা হয়, এবং ওখান থেকেই মিল ঠিক আছে কিনা দেখানো হয়, বরাদ্দ দেওয়া হয়। আমাদের পরিত্যক্ত বা অকেজো কোনো আমরা মিলকে বরাদ্দ দিইনি, চুক্তিও করিনি। তো আমাদের মিলগুলা যেগুলো ওদের মিলে হাস্কিং মিলগুলোর ব্যাপারে একটা নির্দেশনা আছে, শর্টার করে দিতে হবে। চলতি মৌসুমে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে প্রতি কেজি চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা দরে কিনছে সরকার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো গো তোমার নিয়ন্ত্রণ, অথবা কফি হাউসের সে আড্ডাটা আজ আর নেই। কফি হাউসের সে আড্ডার মতোই হারিয়ে গিয়েছিলেন আজকের এই দিনে কালজয়ী গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। বিদায় জানিয়েছিলেন সবাইকে আজ তার মৃত্যুবার্ষিকী। পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে জন্ম নেয়া এই প্রখ্যাত গীতিকবির পৈতৃক ভিটায় কালের প্রবাহে ধ্বংস হয়েছে তার সবটুকু স্মৃতিচিহ্ন। গৌরীপ্রসন্ন মজুমদারের স্মৃতি ধরে রাখতে সংগ্রহশালা গড়ে তোলার দাবি জানিয়েছে স্থানীয়রা। বিশ্ববিদ্যালয়ের করিডোর, কলেজ ক্যান্টিন কিংবা বন্ধুদের সাথে আড্ডা, এসব কিছুর কথা মনে করিয়ে বাঙালি হৃদয়কে তোলপাড় করা বিবিসি জরিপের সর্বকালের শ্রেষ্ঠ আধুনিক বাংলা গানের তালিকায় ঠাঁই পাওয়া এই গানের রচয়িতা গৌরীপ্রসন্ন মজুমদার। ছাড়াও আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের অসংখ্য কালজয়ী গানই তার লেখা। বানিয়ার ছন্দের অভাবনীয় মেলবন্ধনে কখনো উত্তম সুচিত্রার ঠোঁটে, কখনো হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, শচীন দেব বর্মন কিংবা আশা ভোসলের কণ্ঠে তার লেখা অসংখ্য গান বাঙালিকে আজও নিয়ে যায় স্বপ্নের দুনিয়ায়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। 1925 সালের 5 ডিসেম্বর পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে জন্মগ্রহণ করেন গৌরীপ্রসন্ন মজুমদার। দেশ বিভাগের পর সপরিবারে চলে যান ওপার বাংলায়। স্বাধীনতার পরে একবার এসেছিলেন জন্মভূমিতে। 1986 সালে 20 আগস্ট তিনি মারা যান। তার বসত ভিটা আজ আর নেই আগের সেই চেহারায়। পৈতৃক বাড়ির জায়গায় গড়ে উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রয়ে গেছে কেবল কয়েকটি স্মৃতিচিহ্ন। অনেকের কাছে অজানা এই জায়গাটি একসময় ছিল বাংলা গানের কিংবদন্তি গীতিকবির জন্মভিটা। পৃথিবী যতদিন থাকবে এই কালজয়ী গান থাকবে,
দুঃখের বিষয় যে সেই ব্যক্তির জন্ম যে এখানে, এই জিনিসটা পরবর্তী প্রজন্ম জানবে, সে জানার মতো কোনো স্কোপ এখানে নেই। নতুন প্রজন্ম সহ এখানে ঘুরতে আসা ব্যক্তিদের দাবি তার পৈতৃক ভিটায় একটি সংগ্রহশালা গড়ে তোলা হোক। তার এই স্মৃতিটা ধরে রাখার জন্য স্থানীয় এবং সরকারিভাবে তার একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। আগামী প্রজন্ম যেন এই গৌরীপ্রসন্ন মজুমদার সম্পর্কে জানতে পারে, তার ইতিহাস সম্পর্কে, তার লেখনী সম্পর্কে জানতে পারে। এই জন্যে তার সংগ্রহশালা খুবই প্রয়োজন। গৌরীপ্রসন্ন মজুমদারের স্মৃতি বিজড়িত জায়গায় স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম পরিচালিত হওয়াকে গর্বের বিষয় হিসেবেই দেখছে স্বাস্থ্য বিভাগ। ওনাদের যে পৈতৃক ভিটা, এটা যে এখন উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার কাজে লাগছে এবং আমরা সেটাই সম্পৃক্ত থাকতে পারছি, এজন্য আমরা সত্যি আনন্দিত এবং একই সাথে পাবনাবাসী হিসেবে আমরা গর্বিত। এই প্রখ্যাত গীতিকবির স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ফরিদপুর উপজেলার পক্ষ থেকে ওনার স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। আমাদের পরিকল্পনা আছে, ওনার যে বাড়ি আছে ওখানে স্মরণীয় করে রাখার জন্য কি করা যায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা। গানের কথায় তিনি বেঁচে আছেন প্রজন্ম থেকে প্রজন্মে, তবে তার জন্মভিটায় হারিয়ে যাচ্ছে স্মৃতির শেষ চিহ্নগুলো। তাই জন্মভূমিতে স্মৃতির সংগ্রহশালা গড়ে তুলে এই গীতিকবিকে যথাযথ সম্মান দেওয়ার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।